রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ হিসেবে চালিয়েছে আওয়ামী লীগ, বলছে মার্কিন প্রতিবেদন। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে, বললেন মেজর হাফিজ। জনসমর্থনের বাইরে গেলে অন্তর্বর্তী সরকার এক সপ্তাহ টিকতে পারবে না, বলছেন নূর। আরো জানাবো, ওয়াশরুমে পড়েছিলেন কবি হেলাল হাফিজ, মাথা ফেটে বের হচ্ছিল রক্ত। এবং সর্বশেষ জানাবো, ৮ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা, অব্যাহত থাকবে মৃদু শৈত্যপ্রবাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ হিসেবে চালিয়েছে আওয়ামী লীগ, বলছে মার্কিন প্রতিবেদন। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তার বিরোধীদের ওপর নির্যাতনের সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল। গত 15 বছরের শাসনামলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এসব সন্ত্রাস ও জঙ্গিবাদের বিভিন্ন ঘটনা মঞ্চস্থ করতে বলে মার্কিন এক প্রতিবেদনে জানানো হয়েছে। 2023 সালে মার্কিন সন্ত্রাসবাদ প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এসব তথ্য বেরিয়ে আসে। এতে বলা হয়েছে, বাংলাদেশে 2023 সালে আন্তর্জাতিক সন্ত্রাসী সহিংসতার কোনো ঘটনা ঘটেনি, যদিও ওই সময় সরকার প্রায় রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করেছে এবং নিরাপত্তা বাহিনীর কিছু সংস্থার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সম্প্রতি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের এই প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালে সন্ত্রাসবাদের নামে আটক করা হয়েছে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের। প্রতিবেদনটিতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এসেছে। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে, বলছেন মেজর হাফিজ। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশকে আবারও সাজানোর সুযোগ এসেছে দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ আশা ব্যক্ত করে বলেছেন, অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের এক অনুষ্ঠানে তিনি এই আশা ব্যক্ত করেন। এ সময় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলে মেজর হাফিজ বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশকে আবারও সাজানোর সুযোগ এসেছে, অনেকটা দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার মতোই। তিনি আরো বলেন, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দ্রুত বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে। সেই নির্বাচনে সবার অংশগ্রহণে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে। মেজর হাফিজ উল্লেখ করে আরো বলেন, নির্বাচন ঘিরে বিএনপির দায়িত্ব রয়েছে। বিএনপিকে নিয়ে অনেকে কুৎসা রচনা করবে, সেগুলো যেন মিথ্যা প্রমাণ করতে পারি সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। জনসমর্থনের বাইরে গেলে অন্তর্বর্তী সরকার এক সপ্তাহ টিকতে পারবে না, বলছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, এই সরকারের প্রতি আমাদের ক্ষোভ আছে, রাগ আছে। প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব, আমাদের দাবি আদায়ে বাধ্য করব, কিন্তু এখনই ফেলে দিতে হবে। এই সরকারকে চলে যেতে হবে, এই লাইনে যাওয়া যাবে না। এই সরকার জনগণের বাইরে যাওয়ার সুযোগ নেই। জনগণের বাইরে গেলে, জনসমর্থনের বাইরে গেলে তারা এক সপ্তাহ টিকে থাকতে পারবে না। নূর বলেন, আজ বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে, বিশেষ করে শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে, আমরা মনে করি এই সংকটের জন্য ভারত দায়ী। সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা ছিল এবং রাজনৈতিক দলগুলো বলেছে, ভারতের সঙ্গে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটি স্বাভাবিকভাবেই বলবে। তবে আওয়ামী লীগকে তারা দাসদাসীর মতো ব্যবহার করেছে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সরকারকে সেভাবে দাসদাসীর মতো ব্যবহার করতে পারবে না। ভারতের দিক থেকে আমরা এই চরিত্রগুলো দেখতে পাচ্ছি। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে ভারতের গণমাধ্যম, তাদের আন্তর্জাতিক মানের নেতারা এবং নাগরিক সমাজ সংঘবদ্ধভাবে অপপ্রচার চালাচ্ছে। তারা বলছে, বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং নিপীড়ন চালানো হচ্ছে, যা একেবারে ভিত্তিহীন এবং অসত্য। আমরা ভারত সহ সব বিদেশি মিডিয়াকে আমন্ত্রণ জানাবো, আপনারা বাংলাদেশে এসে গ্রামগঞ্জে ঘুরে দেখুন কোথায় হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, কোথায় মন্দিরে আক্রমণ হয়েছে। যে দু একটি ঘটনা ঘটেছে সেগুলো রাজনৈতিকভাবে নয়, আওয়ামী লীগ হলে যারা হিন্দু কিংবা মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছে, জনরোষে ও জনক্ষোভে তাদের নামে মামলা হচ্ছে। কোথাও বিচ্ছিন্ন মামলার ঘটনা ঘটেছে, এটি কোনো সামগ্রিক ঘটনা নয়। কাজেই আমরা ভারতের মিডিয়া সহ আন্তর্জাতিক গণমাধ্যমকে বলবো, বিষয়টি সঠিকভাবে আপনারা তুলে ধরবেন। নুরুল হক নূর বলেন, বাংলাদেশে আজ সমগ্র রাজনৈতিক দল দাবি জানিয়েছে, বিগত 16 বছরের শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে যেসব অন্যায্য ও দেশ বিরোধী চুক্তি হয়েছে তা জনসমক্ষে প্রকাশ করা। একই সঙ্গে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটি ভারতকে জানিয়ে দেওয়া। ভারত যদি আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়, বন্ধুত্ব করতে চায়, সেই সম্পর্ক হবে দুদেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। তিনি বলেন, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তী সরকারের দিকে গোটা জাতি তাকিয়ে আছে, কিন্তু দুঃখজনক হলো সরকার জাতির মনে আশা আকাঙ্ক্ষা বুঝতে পারছে না। জুলাই আগস্ট বিপ্লব
বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার পতনে সমস্ত রাজনৈতিক দল, শিল্পী, সাহিত্যিক সবার প্রত্যাশা ছিল এই বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য, হাসিনার পতন পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আন্দোলনের অংশীজনদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে, রাষ্ট্র সংস্কার করা হবে। কিন্তু দুঃখজনক আমরা দেখলাম যাদের আমরা সরকার গঠনের দায়িত্ব দিলাম তারা তাদের বন্ধু বান্ধব এবং লোকজনকে নিয়ে সরকার গঠন করলেন, মানুষকে হতাশ করলেন, আন্দোলনে থাকা নেতারা এবং রাজনৈতিক দলগুলোর মনে আঘাত দিলেন, যার ফলে এখন রাজনৈতিক দলগুলো দ্রুত সময় নির্বাচন চাইছে। রাজনৈতিক দলগুলো এখন সরকারের কর্মকাণ্ডে সন্দেহ সংশয় প্রকাশ করছে। ওয়াশরুমে পড়েছিলেন কবি হেলাল হাফিজ, মাথা ফেটে বের হচ্ছিল রক্ত। দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ মারা গেছেন। জানা গেছে রাজধানীর শাহবাগের একটি হোস্টেলে তিনি মারা যান। ওই হোস্টেলের ওয়াশরুমে পড়েছিলেন কবি হেলাল হাফিজ, তখন তার মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। শুক্রবার শাহবাগের সুপার হোম হোস্টেলে মারা যান কবি হেলাল হাফিজ। বর্তমানে তার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রাখা হয়েছে। শাহবাগ থানা পুলিশ সূত্রে জানা যায় দুপুরের দিকে হোস্টেলের একটি কমন ওয়াশরুমে যান কবি হেলাল হাফিজ। ওয়াশরুমে যাওয়ার অনেকক্ষণ পরেও তার কোনো সাড়া শব্দ না পেয়ে হোস্টেলের অন্য রুমের বাসিন্দারা বাথরুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন তারা দেখেন কবি হেলাল হাফিজ ওয়াশরুমে পড়ে রয়েছেন এবং তার মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খলিল মনসুর বলেন, শাহবাগের ওই হোস্টেলের একটি কক্ষে থাকতেন কবি হেলাল হাফিজ। দুপুরে তিনি হোস্টেলের একটি কমন ওয়াশরুমে যান। অনেকক্ষণ হলেও তিনি ওয়াশরুম থেকে বের হচ্ছিলেন না। পরে হোস্টেলের অন্য রুমের সদস্যরা ওয়াশরুমের সামনে এসে ডাকাডাকি করলেও তিনি সাড়া দেননি। পরে তারা বাধ্য হয়ে ওয়াশরুমের দরজা ভাঙেন। দরজা ভেঙে দেখতে পান কবি হেলাল হাফিজ ওয়াশরুমের ফ্লোরে পড়ে রয়েছেন এবং তার মাথা ফেটে অনেক রক্ত বের হয়েছে। তিনি বলেন, আমাদের প্রাথমিক ধারণা স্ট্রোক বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে তিনি বাথরুমে পড়ে যান। বাথরুমের বেসিনটিও ভাঙা ছিল। আমাদের ধারণা তিনি বেসিনের উপর পড়ে যান, তখন বেসিন ভেঙে যায় এবং ওনার মাথা ফেটে যায়। কবি হেলাল হাফিজ 1948 সালের 7 অক্টোবর নেত্রকোনায় আটপাড়া উপজেলার বরতলী গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা খোরশেদ আলী তালুকদার পেশায় ছিলেন স্কুল শিক্ষক আর মা কোকিলা বেগম গৃহিণী। কবি হেলাল হাফিজ অনেকটা বেহেমিয়ান জীবন কাটালেও সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। কবি হেলাল হাফিজের লেখালেখির সূচনা 60-এর দশকের উত্তাল সময়ে। তবে প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে প্রকাশিত হয় দেশ স্বাধীন হওয়ারও অনেক বছর পরে 1986 সালে। 26 বছর পর 2012 সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা 71। 2019 সালে প্রকাশ পায় কবির আরেকটি কাব্যগ্রন্থ বেদনাকে বলেছিল কেদোনা। এখন যেমন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। 69-এর গণ অভ্যুত্থানের সময় তার রচিত কবিতা নিষিদ্ধ সম্পাদকীয়র এ পংক্তি দুটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যেমন তেমনি এখনো প্রেরণা জুগিয়ে চলেছে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে। উল্লেখ্য, কবিতায় অসামান্য অবদানের স্মারক হিসেবে হেলাল হাফিজকে 2013 সালে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়। এছাড়া তিনি পেয়েছেন যশোর সাহিত্য পরিষদ পুরস্কার, আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার, নেত্রকোনা সাহিত্য পরিষদ, কবি খালেকদা চৌধুরী পুরস্কার ও সম্মাননা। 8 ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা, অব্যাহত থাকবে মৃদু শৈত্যপ্রবাহ। সারা দেশে জেগে বসেছে তীব্র শীত। শহরাঞ্চল থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত ঠান্ডায় জবুথবু অবস্থা মানুষের। এরই মধ্যে গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে তেঁতুলিয়ায়, যার পরিমাণ 8.4 ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আগামী 3 দিন অব্যাহত থাকতে পারে। পূর্বাভাসে সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত দুই সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে এবং গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে, বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়টি পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 3 দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া পঞ্চগড়, রাজশাহী, চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সেটি অব্যাহত থাকতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।